আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেমন দিয়ারের ইউজ, ইট, হ্যাভ এবং অব্লিগেশন, এগুলার ইউজ কীভাবে আমাদের স্পিকিংয়ে আমরা করতে পারি সেটা জানব। সো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা দিয়ার এবং ইটের ব্যবহার জানি। আমরা বহু জায়গায় দেখি যে দিয়ার ব্যবহার করতেছে সেন্টেন্সের ক্ষেত্রে, আমরা অনেকে এটার ব্যবহারটা কিন্তু ব্যবহার বুঝতে পারি না, অথবা ইট কখন ব্যবহার করবে এটাও বুঝতে পারি না। সো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা পুরাটা দেখেন তাহলে কিন্তু আপনার দিয়ার, ইট এবং হ্যাভের ব্যবহার এবং অব্লিগেশনের ব্যবহার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রথমে দেখি দিয়ার এবং ইট কোথায় ব্যবহার করব। দিয়ার মানে আমরা নর্মালি জানি হচ্ছে এখানে, সেখানে। হিয়ার মানে এখানে, দিয়ার মানে সেখানে। সো এই দিয়ারটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দিয়ার, বিকজ আমরা এই দিয়ারটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি। সো আমরা একটু মনে রাখি বাংলাতে যে কোনো বস্তু বা ব্যক্তি কোনো জায়গায় আছে, ছিল অথবা থাকবে, এটা যদি বোঝায় তাহলে কিন্তু ওই সমস্ত জায়গাতে আমরা দিয়ার ব্যবহার করতে পারি। সো এখানে দেখেন আমি বাংলাতে ডান দিকে অবস্থান, তার মানে কোনো বস্তু ব্যক্তির অবস্থান নির্দেশ করার জন্য দিয়ার ব্যবহার আমরা করতে পারি। সো এখানে প্রথম যে উদাহরণটা দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করি আমরা সবাই। দেয়ার ইজ এ স্কুল ইন দিস ভিলেজ, মানে এই গ্রামে একটি স্কুল আছে। সো ইজ দ্বারা বর্তমানে বোঝাচ্ছে, যদি অতীত হতো তাহলে দেয়ার ওয়াজ এ স্কুল ইন দিস ভিলেজ হতো, মানে এই গ্রামে একটি স্কুল ছিল। অথবা ভবিষ্যৎ বোঝানোর যাতে আমরা কিন্তু ব্যবহার করতে পারতাম দেয়ার উইল বি স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল থাকবে। এখন দেয়ার তো আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করব, কিন্তু দেয়ারের পরে কখন আর হবে, কখন ইজ হবে, কখন ওয়াজ হবে, কখন ওয়ার হবে, একটু ডিফারেন্স আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের সবসময় লক্ষ্য করতে হবে যে আমি ইজ ব্যবহার করতেছি অথবা ওয়াজ ব্যবহার করতেছি অথবা ওয়ার ব্যবহার করি, তারপরের যে ওয়ার্ডটা আছে সেটা কি। যেমন এখানে আছে এ স্কুল, মানে একটা স্কুল, যার কারণে কিন্তু এখানে ইজ হয়েছে। যখন এই স্কুলস হতো তখন কিন্তু এখানে আর হতো। যদি অতীতের ক্ষেত্রে হতো এ স্কুল, যার কারণে ওখানে কিন্তু আমরা দিয়ার ওয়াজ দিতাম। সো আপনারা এই ওয়ার্ডটার নিরূপণ করে আমরা কিন্তু ইজ, এম, আর যেটাই লাগে আমাদের সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এরপরে দেখেন আমরা এই দিয়ারটাকে মডেলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। মডেলের ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার দিয়ারের পর অবশ্যই মডেল আমরা জানি শুড, কুড, উড, ক্যান, এগুলো হচ্ছে মডেল। সো আপনারা মডেলের ক্ষেত্রে দিয়ার ব্যবহার করতে হলে ডেফিনেটলি সেই মডেলের পরে বি থাকতে হবে, তাছাড়া কিন্তু এই দিয়ারের ব্যবহারটা ভুল হবে। যেমন এখানে দেওয়া আছে কি দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ, তার মানে এই গ্রামে একটা স্কুল থাকা উচিত। যদিও বাংলা অর্থ উচিতই আসতেছে, কিন্তু আমরা লেখার ক্ষেত্রে বি তার সাথে দিতেই হবে। তার মানে দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ, সেই গ্রামে একটা স্কুল থাকা উচিত। যদি আপনার কুড ইউজ করেন তারপরে বি ইউজ করতে হবে। যেমন ক্যান ইউজ করতে পারে, যে দেয়ার ক্যান বি এ স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটা স্কুল থাকতে পারে। আর অতীত হলে পারতে হবে, তাহলে দেয়ার কুড বি এ স্কুল ইন দিস ভিলেজ। এবং থাকতেও পারে, তার মানে মে বি এ স্কুল, তার মানে দেয়ার মে বি এ স্কুল ইন দিস ভিলেজ। এবং এই গ্রামে একটি স্কুল থাকবেই, অবশ্যই থাকবে, তাহলে কী হবে দেয়ার মাস্ট বি এ স্কুল ইন দিস ভিলেজ। তো এখানে আমি স্কুল দিয়ে উদাহরণ দিয়েছি, আপনারা অন্যান্য জিনিসগুলো দিয়েও কিন্তু উদাহরণটা দিতে পারেন। সো এখানে শুডের অতীত ক্ষেত্রে আমরা যদি করতে চাই তাহলে কি আমরা করতে পারি, দেয়ার শুড হ্যাভ বিন, যেহেতু হ্যাভ দিচ্ছেন তাহলে বিন ইউজ করতে হবে। দেয়ার শুড হ্যাভ বিন এ স্কুল ইন দিস ভিলেজ, তার মানে এই গ্রামে একটি স্কুল থাকা উচিত ছিল। সো এইভাবে আমরা কিন্তু করতে পারি। আমরা জানি শুডের সাথে হ্যাভ যুক্ত করে দিলে সেটা অতীত হয়ে যায়। এরপরে আমরা যেখানে দেখি যে সাবজেক্ট থাকে না, সেখানে তো নর্মালি দেয়ার ব্যবহার করি। দেয়ার ব্যবহার করার পরে কিছু কিছু জায়গা আমরা তাও খুঁজে পাই না যে বাক্যটা শুরু করব কোথা থেকে। যখন আমরা কোনো কিছু শুরু করার জন্য পাবো না, তখন আমরা ইট ব্যবহার করব। যেমন ইট ইজ ভেরি ইজি, মানে এটা খুবই সহজ টু রাইট এ গুড লেটার, একটা ভালো লেটার লেখা খুবই ইজি। অতীতে করতে হলে ইট ওয়াজ ভেরি ইজি টু রাইট এ গুড লেটার, তার মানে একটা ভালো চিঠি লেখা খুব সহজ ছিল। ভবিষ্যতে হলে ইট উইল বি ভেরি ইজি টু রাইট এ গুড লেটার, একটা ভালো লেটার লেখা খুব সহজ হবে। সো যেখানে আপনারা কোনো কিছু দিয়ে শুরু করতে পারবেন না, সেখানে আপনারা চোখ বন্ধ করে একেবারে ইটের ব্যবহারটা আপনারা করে দেবেন। কিন্তু দেয়ার এবং ইটের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে দেয়ারটা অবশ্যই কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর অবস্থান নির্দেশ করবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে হ্যাভের ব্যবহারটা আমরা শিখি। হ্যাভের অনেক ব্যবহার আছে, আমরা এখানে অল্প কিছু ব্যবহার আজকে হ্যাভের শিখব। এখানে আমরা হ্যাভ যারা বোঝায় ব্যক্তি মালিকানা কোনো জিনিস, তার মানে আমার কোনো একটা কিছু আছে সেটাকে হ্যাভ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড এবং ফিউচার হচ্ছে উইল হ্যাভ। সো আমার সাপোজ একটা স্মার্টফোন আছে, তাহলে কি বলি আমরা, আই হ্যাভ এ স্মার্টফোন।
তার মানে আমার একটা স্মার্টফোন আছে। যদি অতীত হতো আই হ্যাড হতো, এবং ফিউচার হলে উইল হ্যাভ, আই উইল হ্যাভ এ স্মার্টফোন, আমার একটা স্মার্টফোন থাকবে। সো আমার সবার কিন্তু স্মার্টফোন নাই, দ্যাটস দ্য রিজন। এটা হচ্ছে ব্যক্তি মালিকানা বোঝাচ্ছে। সো এখানে আই হতে পারে, উই হতে পারে, দে হতে পারে। আপনার আমরা জানি আই, উই, ইউ এবং দে এটার ক্ষেত্রে হ্যাভ, এবং হি, শি এবং রিফাত অথবা যে কোনো নামের ক্ষেত্রে হ্যাজ ইউজ করতে হয়। এবং হ্যাডটা অতীতের ক্ষেত্রে সবার জন্য, ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভটা আমরা সবার জন্য ব্যবহার করবো, যে কোনো সাবজেক্টের জন্যই হোক না কেন। সো এখানে আমরা যদি মডালের সাথে হ্যাভটা ব্যবহার করি তাহলে কিন্তু এটা আমাদের অতীত হয়ে যাবে, কারণ আমরা জানি যে মডালের সাথে যখন আমরা হ্যাভ ব্যবহার করি সেটা অতীত হয়ে যায়, যেমন অতীত হয়ে যায়, এটা আমরা জানি। কিন্তু এখানে যখন আমরা মডালের সাথে ব্যবহার করব এই হ্যাভগুলা, তাছাড়া কিন্তু আমরা ব্যক্তি মালিকানা আপনি বোঝাতে পারবেন না। যেমন আই ক্যান হ্যাভ এ পেন, মানে আমার একটা কলম থাকতে পারে, ক্যান মানে পারা, সো থাকতে পারে, কিন্তু ক্যানের পরে অবশ্যই হ্যাভ দিতে হবে। অথবা বলতে পারেন আই কুড হ্যাভ এ পেন, মানে আমার একটা কলম থাকতে পারতো। অথবা আই মাস্ট হ্যাভ এ পেন, আমার একটা অবশ্যই কলম থাকবে। সো অর্থ কিন্তু সেই আগের মতোই আসছে, যে ক্যান, কুড এবং মে, মাস্টের মতো। আর শুডের যারা আই শুড হ্যাভ এ পেন, আমার একটা কলম থাকা উচিত। অতীত যদি আপনি করতে চান তাহলে কি আই শুড হ্যাভ, এটা অতীত হয়ে গেল, হ্যাড এ পেন, কারণ অতীতের ক্ষেত্রে হ্যাড উচিত হয়, তাহলে আই শুড হ্যাভ হ্যাড এ পেন, মানে আমার একটা কলম থাকা উচিত ছিল। সো এই ক্ষেত্রে আপনারা অনেকগুলো নাম লিখবেন, অনেকগুলো বস্তুর নাম, যেমন এখানে আমি লিখছি পেন্সিল, বুক, ইরেজার, ক্যালকুলেটর, ল্যাপটপ, এই সমস্ত জিনিসের নাম আপনারা আরও 20টা, 30টা, 50টা লিখে আপনারা কিন্তু সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন সাবজেক্টে কীভাবে প্র্যাকটিস করতে পারেন আমি একটু বলতেছি। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ অ্যান ইরেজার, আই হ্যাভ এ ক্যালকুলেটর, আই হ্যাভ এ ল্যাপটপ। এভাবে সাবজেক্ট আপনি চেঞ্জ করে দেন। ইউ দেন ইউ হ্যাভ এ পেন্সিল, ইউ হ্যাভ এ বুক, ইউ হ্যাভ অ্যান ইরেজার, ইউ হ্যাভ এ ক্যালকুলেটর, ইউ হ্যাভ এ ল্যাপটপ। আরও অনেকগুলা বস্তুর নাম কিন্তু লিখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন ডেফিনেটলি আপনারা কিন্তু এটার ব্যবহার শিখতে পারবেন। এরপর আমরা চলে যাচ্ছি অব্লিগেশন। অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। অব্লিগেশনের ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই টু থাকবে। সেন্টেন্সের মধ্যে যদি টু যুক্ত ভার্ব না থাকে তাহলে কিন্তু এটা অব্লিগেশন হবে না। সো অব্লিগেশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে হ্যাভ ইউজ করি। সো টু কিন্তু সবার ক্ষেত্রে কমন। প্রেজেন্টের ক্ষেত্রে কেমন, আই এম টু গো, মানে আমাকে যেতে হয়, যেমন আমাকে যেতে হয়, আমাকে পড়তে হয়, আই এম টু রিড, আমাকে পড়তে হয়। সো আমি বাধ্য, আমি ছাত্র মানুষ, আমাকে পড়তে হয়, সো আই এম টু স্টাডি। আমাকে অফিসে যেতে হয়, যেহেতু আমি সার্ভিস হোল্ডার, আই এম টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হয়। সো টু অবশ্যই আপনাকে দিতে হবে। যদি এই সেন্টেন্সগুলোকে অতীত করতে চান তাহলে কিন্তু সো আপনি যদি অতীত করতে চান তাহলে কিন্তু হ্যাড ইউজ করতে হবে। যেমন আই হ্যাড টু গো, মানে আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল। সো আপনি যখন এভাবে বলবেন তখন কিন্তু এটা পাস্ট হয়ে যাবে। এবং এই সেন্টেন্সটাকে যদি ফিউচার করতে চান তখন কিন্তু হ্যাভ টু দিতে হবে। যেমন আই হ্যাভ টু গো, মানে আমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। শি হ্যাজ টু গো, তোমাকে যেতে হবে, কারণ আমরা জানি শি, রিফাত এবং হিয়ের ক্ষেত্রে হ্যাজ ইউজ করা হয়, বাকিগুলোর ক্ষেত্রে হ্যাভ ইউজ করা হয়। সো প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে হ্যাড এবং ফিউচারের ক্ষেত্রে হ্যাভ টু ইউজ করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। দেন আমাদের কথা ছিল, এই কথার অর্থ সাপোজ টু, এই কথাটা আমরা মনে রাখবো। যেমন আই ওয়াজ সাপোজ টু গো, মানে আমার যাওয়ার কথা ছিল, যে আমার যাওয়ার কথা ছিল কিন্তু শিডিউল চেঞ্জ হয়ে গেছে। সো কথা ছিল, এই সমস্ত জায়গাতে সাপোজ টু কিন্তু আমরা ইউজ করতে পারি। সো আমরা আমাদের অনেকগুলো ভার্ব নিয়ে কিন্তু এই অব্লিগেশনের ব্যবহারটা করতে পারি। এটা আমাদের স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বহু সেন্টেন্স তৈরি করি অব্লিগেশন দিয়ে। এটা নিয়ম অনেক সহজ, আপনারা যদি দুই একবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি আশা করব যে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই ভিডিওতে থেকে শিখলাম যে আমাদের প্রথমে দেয়ারের ব্যবহারটা, কোনো জায়গা, কোনো বস্তু আছে, ছিল অথবা থাকবে, অথবা ব্যক্তি, এটা আমরা বোঝানোর ক্ষেত্রে দেয়ার ব্যবহার করি। যেটা কোনো সেন্টেন্স কোনো কিছু যারা স্টার্ট করতে পারে না সেটা ইট ব্যবহার করি আমরা। এবং এরপর আমরা হ্যাভের ব্যবহার, যে ব্যক্তি মালিকানার ক্ষেত্রে হ্যাভ, হ্যাড হচ্ছে অতীত এবং ভবিষ্যতে উইল হ্যাভ। এবং সর্বশেষ আমরা অব্লিগেশনের ব্যবহারটা শিখলাম, সেটা হচ্ছে অব্লিগেশনের ক্ষেত্রে টু অবশ্যই দিতে হবে ভার্বের সাথে। আই এম টু, হ্যাড টু এবং হ্যাভ টু এর ব্যবহার। সর্বশেষ সাপোজ টু, মানে কথা ছিল ব্যবহারটা শিখলাম। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ইংলিশে যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিন্নভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, মেইল করতে পারেন imran114019@gmail.com অথবা motivator imran@gmail.com
এইখানে মেইল করতে পারেন, অথবা ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারেন। স্পোকেন ইংলিশ উইথ ইমরান, দুইটার নাম একই। অথবা মেসেঞ্জার গ্রুপে আপনারা ইমরান ডুয়েট লিখে সার্চ দিলেও পাবেন। আপনারা যদি ইংলিশের আপডেট ভিডিও পেতে চান স্পোকেনের ক্ষেত্রে, স্পোকেন ইংলিশ উইথ ইমরান এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দিয়ে রাখলে অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। এবং কেউ যদি ফুল টাইম বিজনেস করতে চান অথবা চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান বিজনেস করে উইদাউট ইনভেস্টমেন্টে, ডেফিনেটলি আপনারা আমার চ্যানেল ফর এভার বিজনেস উইথ ইমরান এটা দেখে বিজনেসের আইডিয়া নিতে পারেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন 01738306125 এই নাম্বারে। সো সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ইংলিশে ভালো স্পিকার হন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।